তুমি চলে গিয়েছিলে নির্জন এক বিকেলে, যখন আকাশে মেঘ জমেছিল। আমার চোখে জমেছিল অনুচ্চারিত প্রশ্ন। তুমি বলেছিলে, ভালোবাসা আর নেই, এটা শুধু এক অভ্যাস, এক ক্লান্তি। আমি শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। তুমি দূরে চলে গেলে, তোমার প্রতিটি চিহ্ন মুছে দিলে তোমার জীবন থেকে। তবু আমি মুছিনি তোমার হাসি স্মৃতি আমার বুকের অলিন্দ থেকে। রাগ করিনি, অভিমান জমেছিল ঠিকই, কিন্তু কোনোদিন প্রার্থনায় তোমার অনুপস্থিতি চাইনি। তোমার ভালো থাকা, তোমার হাসি, তোমার দিগন্ত ছোঁয়া স্বপ্ন, সবকিছু নিচে আমি লুকিয়ে রেখেছি একটুখানি। আমি জানতেও পারোনি তুমি কত রাত জেগে থেকেছি তোমার শেষ মেসেজটা দেখে আবার ঘুমিয়ে পড়তে। তুমি কাকে ভালোবাসো এখন, কোথায় ঘোরো, কি খাও, তা জানি না, আর জানার অধিকারও নেই। তবু তুমি একটা গান শুনলে আমি এখনো ভাবি এই গানটা ওর পছন্দ ছিল। তবুও তোমার নতুন ছবি দেখে চোখ ফেরাই না, হয়তো একটু বেশি দেখি। যা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, এই বলে প্রত্যেক দিন শেষ করি আমার নীরব প্রেমপত্র। নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রেমের আড্ডায় আমরা চলে এসেছি ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে। সুলেখিকা নীলাঞ্জনা রায়ের কলমে আজকের গল্প সেদিনের সোনাঝরা সন্ধ্যা। গল্পটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আমরা খুব শিগগিরই পৌঁছে যেতে চলেছি 10,000 সদস্য সংখ্যার দিকে। আর হ্যাঁ, হাইপ করতে কিন্তু ভুলো না, আর লাইক আর কমেন্ট তো তোমরা করবেই। তো চলো আর দেরি না করে আমাদের প্রেমের আড্ডার নতুন গল্প নিয়ে শুরু করা যাক আজকের জার্নি। সুলেখিকা নীলাঞ্জনা রায়ের কলমে আজকের গল্প সেদিনের সোনাঝরা সন্ধ্যা। আজ প্রথম পর্ব। দিদুন, ও দিদুন, কোথায় তুমি? এখনো ব্রেকফাস্ট করোনি? তুমি আজও উপোস করে পুজো করছো? কতবার না তোমাকে বলেছি এই বয়সে এসব করবে না। তুমি না কারোর কোনো কথা শোনো না। এক নিমেষে কথাগুলো বলে চলল তিয়াশা। এদিকে কথাগুলো শুনেও কোনো উত্তর না দিয়ে এক মনে ঠাকুর ঘরে প্রণাম করতে লাগলো অনুভা দেবী, মানে তিয়াশার দিদুন। পুজো সেরে হাতে রেকাবি নিয়ে নাতনির ঘরে ঢুকতে ঢুকতে বললেন, কই আমার ঝিলমিল, কোথায় গেলি মা? আয় এদিকে একবার আয় তো। ঝিলমিল তিয়াশার ডাক নাম। নামটা অবশ্য অনুভা দেবীরই দেওয়া। তিয়াশার চোখ মুখ নাকি ঝলমল করে সবসময়, সেই দেখে ওর দিদুন ঝিলমিল বলে ডাকে। যদিও তিয়াশার খুব একটা পছন্দ নয় নামটা, কারণ বন্ধু বান্ধবীরা খুব ঠাট্টা করে। তবু তিয়াশা কিছু বলে না, কারণ নামটা ওর দিদুনের দেওয়া। বাড়িতে একমাত্র দিদুনই আছে যার সাথে সব কিছু শেয়ার করা যায়। তিয়াশার বাবা সৌম্যর বদলির চাকরি, সব জায়গায় ভালো স্কুল নেই, তাই তিয়াশা ওর দিদুনের সাথে থাকে সেই ক্লাস 11 থেকে। সৌম্য রক্তিমাকে নিয়ে থাকে। ছুটি ছাড়া দেখে ওরা তিয়াশাকে দেখতে আসে। মাঝে মাঝে রক্তিমা ওর মা আর মেয়ের কাছে থেকে যায়। তিয়াশার মামা বুবাই লন্ডনে থাকে বউ ছেলে মেয়েকে নিয়ে। প্রতি বছর পুজোয় আসে, একেবারে ভাইফোঁটা পার করে যায়। বছরের ওই সময়টার জন্য গোটা পরিবার অপেক্ষা করে থাকে। রক্তিমা ওর ভাই বুবাইকে খুব ভালোবাসে। পুজোয় বুবাই সবার জন্য গিফট আনে, পুজোর সব খরচও করেও। সেটা রক্তিমা বারণ করায় দুই ভাই বোনের মধ্যে মিষ্টি রাগারাগিও হয়। বুবাই আর বুবুনের মতো ওদের ছেলেমেয়েরাও, মানে তিয়াশা, সামানা আর রিয়ান,
একে অপরকে খুব ভালোবাসে। যদিও তিয়াশা বয়সে ওদের থেকে অনেকটাই বড়, তা সত্ত্বেও ওরা এলে ওদের সাথেই সময় কাটায়। দিনে অন্তত একবার করে ওরা ভিডিও কল করেই থাকবে। রিয়ান আর সামানার নিত্য দিনের কমপ্লিমেন্টস নিয়ে ওদের মা শেতলানা রক্তিমাকে বলে। পিসির কথা একটু হলেও ওরা শোনে, তাই পিসি ওদের বুঝিয়ে বলে, ওদের ভুলগুলো শুধরে দেয়। গোটা পরিবারের মধ্যে এতটা নিবিড় সম্পর্ক সাধারণত দেখা যায় না, তাই অনেকেই অবাক হয়ে যায়। তিয়াশা রোজকার মতো ব্যাগ গুছিয়ে বেরোনোর জন্য রেডি। দিদুনের ফুল সমেত হাতটা নিজেই নিজের মাথায় রেখে চোখ বুজে বিড়বিড় করে, হে ঠাকুর, রক্ষা করো, সুস্থ রাখো আমাকে, আর দিদুন যেন সেঞ্চুরি করতে পারে, তুমি একটু দেখো প্লিজ। বলতে বলতে এক নিমেষে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। অনুভা দেবী ওকে প্রসাদটা খেয়ে যা বলতে গিয়েও পিছু ডাকলেন না, শুধু ঠাকুরকে প্রণাম করে দুটো শব্দ উচ্চারণ করলেন, দুর্গা দুর্গা। দুপুরে মেয়ের হাতের শুক্তো আর পোস্ত বড়া দিয়ে স্বল্প পরিমাণ ভাত খেয়ে খাটের বাজুতে হেলান দিয়ে কালবেলা উপন্যাসের দুটো পাতা পড়তে না পড়তেই শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই দু চোখ জুড়ে ঘুম। পড়তি বিকেলে সন্ধে নামার ঠিক আগে মেয়ের ডাকে ঘুম ভাঙল অনুভা দেবীর। এখন রক্তিমা এসেছে, তাই সন্ধে প্রদীপ ওই দেয়। চায়ের কাপে চুমুক দিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, ঝিলমিল এখনো ফেরেনি? তুমি যে কি বলো না মা, ও এই সময় কোন দিন কলেজ থেকে ফিরেছে সেটা বলো তো। সেই সকালে বেরোয়, কি যে পড়াশোনার চাপ বাবা বুঝি না আমি। আমরাও তো কলেজে পড়েছি নাকি, কোনোদিনও তো ফিরতে সন্ধে করিনি। তুমি যা বকাঝকা করতে আমাকে বাবা, কই মা সেই রকম শাসন তো ঝিলমিলকে তুমি একবারও করো না। তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা দিন দিন উড়নচণ্ডী হয়ে যাচ্ছে। ব্যালকানিতে ছোট্ট একটা বেতের মোড়াতে বসে চায়ের কাপে চুমুক দিয়ে অনুভা দেবী বলে উঠলেন, তখন সমাজ আর পরিস্থিতি অন্যরকম ছিল, আর তাছাড়া আমিও তখন অনেক ভয় পেতাম। দিন রাত যা সব ঘটনা রেডিওতে আর পেপারে বেরোতো। তবে হ্যাঁ, এখন সত্যি দৃষ্টিভঙ্গি অনেক পাল্টেছে। মেয়েরা এখন অনেক স্বাধীন রে, বুঝলি? এটাই ভালো। তুই বল না, তোকে যখন আমি বলেছিলাম যে বুবুন তুই মাস্টার্সটা আগে শেষ করবি, তারপর অন্য কিছু, শুনেছিলি আমার কথা? না, তখন প্রেমে হাবুডুবু খেয়ে তড়িঘড়ি বিয়েটা করে নিলি। আজ তো পারতিস নিজের পরিচয়ে বাঁচতে। কি? সেটা তো আজ বুঝতেই পারছি মা, হাড়ে হাড়ে বুঝছি। কি করব বলো? কিন্তু কি বলো তো মা, আমি চাই না আমি যে ভুলটা করেছি সেই একই ভুল আমার মেয়েটা করুক। তোমার সাথে তো ওর সব কথাই হয়, তুমি ওকে একটু বুঝিয়ে বলতে পারো তো। কি বোঝানোর কথা বলছিস তুই? কি আবার ওই এই বয়সে যা হয়, ছেলেদের প্রতি আকর্ষণ, আমি চাই না ও আমার মতো হোক। না না, আমার ঝিলমিল এরকম কিছুই করবে না, আর করলে সবার আগে আমাকে বলবে। তবে হ্যাঁ, এই বয়সে ছেলেদের প্রতি আকৃষ্ট হওয়াটা স্বাভাবিক, তবে পড়াশোনা ফাঁকি দিয়ে না। চিন্তা করিস না, ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেমেয়েরা এরকম হয় আমি জানি, তবে আমাদের ঝিলমিল আর যাই করুক, বিয়ে করে ঘরে গিন্নিপনা করবে না। অন্যের অধীনে সারা জীবন থাকার মেয়ে মোটেও সে নয়। তুই দেখে নিস, ও নিজের একটা আইডেন্টিটি তৈরি করবে। মিলিয়ে নিস আমার কথাটা। রক্তিমা মায়ের কথার আর কোনো প্রতিউত্তর না দিয়ে সন্ধে দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে গেল। আশপাশের বাড়ি থেকে শাঁখের আওয়াজ ভেসে এলো। অন্ধকার নেমে আসার আগের সেই লগ্নে হঠাৎই অনুভা দেবীর কানে যেন ভেসে এলো সেই চিরদিনের
সোনালি গান, সেদিনের সোনা ঝরা সন্ধ্যা। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে অনুপা দেবীর এমনই এক সন্ধ্যের কথা মনে পড়ে গেল। আজ দুজনে মন্দ হলে মন্দ কি। यार आरव, मुझे एक बात बताओ तुम, ये जो तुम्हारा टाइम ट्रैवल वाला प्रोजेक्ट है, क्या इसमें सच में कुछ काम करने वाला है? তিয়াশা কথাগুলো আরবের গাড়িতে যেতে যেতে বলে উঠল। স্টিয়ারিং এ হাত রেখে আরব বলল, একদম। দেখবে মিস নটঙ্কি, একদিন তুমি আর আমি ফিউচারে যাব, আর দেখবো যে আমরা 50 বছর পরে কিরকম দেখতে হয়েছি। আর হ্যাঁ, প্লিজ আমার সাথে কতবার বলেছি না তোমায় হিন্দিতে কথা বলো না। বাংলাতে তোমার কথাগুলো যত মিষ্টি লাগে, হিন্দিতে অতটা ভালো লাগে না। আর তাছাড়া আমার সাথে প্রথম দিন কথা বলে তোমার একবারও মনে হয়েছিল যে আমি বাঙালি নই, পাঞ্জাবি? তাই বাংলায় কথা বলো শোনা। ইউ পিপল আর সো লাকি যে তোমাদের মাতৃভাষা বাংলা। কে বাবা, ঠিক আছে, বাংলায় বলবো, বাট কি বলো তো, আমি আসলে প্র্যাকটিস করছি হিন্দিটা। আফটার অল সসুরাল মে তো বাংলায় কথা বলতে পারবো না, তাই না? সত্যি কথা, তোমরা মেয়েরা ফিউচার নিয়ে কত ভাবো, তাই না? আচ্ছা, তোমাকে কে বললো যে আমাদের বিয়ে হবেই? হ্যাঁ, কেন হবে না আমাদের বিয়ে? তুমি কি বিয়ে করতে চাও না? 2 বছর প্রেম করেছো, এখন কি পালাতে চাইছো? সত্যি তোমরা ছেলেরা এত শয়তান আর মতলবই না, কি আর বলবো। এই শোনো, গাড়িটা থামাও থামাও, আমি নেমে যাব। আমি এমন পারভার্ট ছেলেদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। হে ভগবান, আরে তুমি যেটা ভাবছো আমি সেরকম কিছু বলতে চাইনি। দেখো, আমার কেমন যেন মনে হচ্ছে যে আমাদের এই সম্পর্কটার শেষ পরিণতি কি বিয়ে হবে নাকি অন্য কিছু হবে। আমি জানি আমার এই সংশয় হয়তো অমূলক, কিন্তু ডেস্টিনি কি সত্যি আমাদের শুভ পরিণয় লিখে রেখেছে? বিয়েটা যদি দুজন প্রাপ্তবয়স্ক মানুষ করতে চায়, তাতে আজকালকার দিনে আপত্তি জানাবে কে? তোমার মাম্মি ড্যাডি, না অন্য কেউ? হোল্ড অন, ওয়েট আ সেকেন্ড। এই, তোমার কোনো অন্য গার্লফ্রেন্ড নেই তো? বা তুমি আগে থাকতে বিয়ে করনি তো? কি কেস তোমার, আমাকে খুলে বলো। আরে ফর গডস সেক তিয়াশা, ডোন্ট বি সো জাজমেন্টাল। আগে শোনো আমি কেন এই কথাগুলো বলছি। বলো, শুনছি কি তোমার বক্তব্য। বক্তব্য? ইসকা মতলব মানে এটার মানে কি? হোয়াটএভার, বলছি সব বলছি, লেকিন এখানে নয়। এটা বলার আগে তোমাকে কিছু দেখাতে চাই। আগে আমার ফ্ল্যাটে চলো, হ্যাঁ, একটা জিনিস দেখাতে চাই তোমাকে, তারপরে বলবো। কিছুক্ষণের মধ্যেই 15 তলার রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের বড় গেটের সামনে গাড়িটা থামল। গেটকিপার এসে দরজা খুলে সেলাম ঢুকলো আরবকে। এই কমপ্লেক্সে 10 তলায় একটা 5000 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টে আরব থাকে। ফ্ল্যাটের ভেতর ঢুকেই লম্বা করিডোর, যার একদিকের দেওয়াল জুড়ে কসমোলজি আর অ্যাস্ট্রোফিজিক্সের ছবি, আর অন্যদিকে গ্লাস উইন্ডো প্যান, মোটা পর্দায় ঢাকা। তিয়াশা একটা কার্টেন সরিয়ে দিতেই রাতের কলকাতা শহরটার অপূর্ব আলোকচিত রূপ ধরা পড়ল। তিয়াশা কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছিল। ডাইনিং স্পেসের এক কোনায় রাখা ডাবল ডোর ফ্রিজ খুলে আরব তিয়াশাকে বলে উঠল, কি নেবে সাসা, কোক না ভোটকা? আরব তিয়াশাকে ভালোবেসে একান্তে সাসা বলে ডাকে। তিয়াশার খুব ভালো লাগে আরবের মুখে এই নামটা শুনতে। জানলা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে উত্তর দিল, তুমি যা খাবে তাই। তোমাদের এই বাংলা ভাষা সব ভালো, কিন্তু এই একটা জিনিস ছড়কে। কোন জিনিস? এই যে তোমরা সব কিছুই খাও, ভাতও খাও, আবার জলও খাও, আবার সিগারেটও খাও। আরে ভাই, সব কিছুই কি খাওয়া যায় নাকি কিছু পানও করতে হয়? আসলে কি বলো তো, আমাদেরও সাধু ভাষায় পান করাই বলে, কিন্তু চলতি ভাষায় আমরা সবই খাই বলি। এটা আসলে আমাদের এক প্রকার অপভ্রংশ। কিসকা বংশ? কিসি কা নেহি রে বাবা, কারোর বংশ টংশ নয়, ও তুমি বুঝবে না। কেন বুঝবো না? তুমি ঠিক করে বোঝাতে পারছো না। তুমি ঠিক করে বোঝাতে পারলে আমি নিশ্চয়ই বুঝবো।
কথাটা বলতে বলতে তিয়াশার ঘাড়ের পাশে ঢেউ খেলানো চুলের লেয়ার্স তর্জনী আর মধ্যমা দিয়ে সরিয়ে কানের লতির পেছনে স্পর্শ করল। তিয়াশার শরীরে ক্ষণিকের মধ্যে 440 ভোল্টের বিদ্যুতের ঝটকা খেলে গেল। প্রেমের সম্পর্কে শরীর না এলে সে প্রেম অসম্পূর্ণ হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু এই সমাজ যুগ যুগ ধরে প্রেমের অন্তরায়, শারীরিক সম্পর্কের বৈরতা, প্রেমের নিষ্ঠুর পরিণতি সেই রোমিও জুলিয়েটের সময় থেকে বিদ্যমান। তাহলে কি তিয়াশার প্রেমও নিষ্ঠুর পরিণতি লাভ করবে? কিন্তু কেন? ওদের মধ্যে তো কোনো ক্লেশ দেশ নেই, দুজনই দুজনকে সমপরিমাণ ভালোবাসে। তাহলে কেন কেন ওরা একে অপরকে কাছে পাবে না সারাটা জীবন? সত্যি যদিও আরাফকে হারিয়ে ফেলে, আরাফের পাশে শুয়ে এই হাজার চিন্তা ওর মাথায় ভিড় করতে লাগলো। আরফ কেন বলল গাড়িতে যে আমাদের বিয়ে নাও হতে পারে? ও কি দেখাবে বলল? আরাফকে ডাকতে গিয়েও ডাকলো না তিয়াশা। গভীর ঘুমে আচ্ছন্ন ও। মাথায় হাত বুলিয়ে দিল তিয়াশা। ঘুমন্ত আরাফকে খুব কাছ থেকে দেখল তিয়াশা। নিজেকে আরাফের স্ত্রী কল্পনা করে হালকা হাসি ঠোঁটের কোণে খেলে গেল। কিঞ্চিত লজ্জা পেয়ে চোখ নামিয়ে মাথার বালিশটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মুখ গুজে পাশ ফিরে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে মনের মধ্যে কত রঙিন স্বপ্ন একের পর এক জড়ো হতে লাগলো। কখনো সে লেহেঙ্গা চলি পরে, কোণের সাজে মেহেন্দি পরে, 2 হাতে এক গোছা কাঁচের চুড়ি পরে আরাফের অপেক্ষায় বসে আছে। কখনো আবার হানিমুনে কাশ্মীরের বরফের ওপর আরাফকে জড়িয়ে ধরে বরফ নিয়ে খেলছে। আবার কখনো বিয়ের পরে সকালে আরাফের জন্য চা এনে ঘুমন্ত আরাফকে ঠান্ডা জলে ছিটে দিয়ে জাগিয়ে ছুটে রান্নাঘরে চলে যাচ্ছে। আবার কখনো রান্নাঘরে হঠাৎ করে পেছন থেকে আরাফ কোমরে 2 হাত জড়িয়ে ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে। এইসব ভাবতে ভাবতে কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল টের পায়নি। ঘুম থেকে উঠতেই ঘড়িতে চোখ পড়ল তিয়াশার। আজ নির্ঘাত মায়ের হাতে মার খেতে হবে। উফ, যদি রিকে বুঝিয়ে বলে রেখেছি যে মা ফোন করলে বলতে হোস্টেলে গ্রুপ স্টাডি করছি, কিন্তু মা যদি তবুও বুঝতে পারে, আজ আর হোস্টেলে রাতে থাকা যাবে না। যদিও তিয়াশা হোস্টেলে থাকে না, তবুও রিয়ের সাথে মাঝে মাঝে পড়াশোনার অজুহাতে থেকে যায়। পড়াশোনা যে একদম করে না তা না, কিন্তু যবে থেকে আরাফের সঙ্গে বাঁধ ভাঙা প্রেমের জোয়ারে ভেসেছে সেদিন থেকে প্রায়শই মাকে মিথ্যে বলে হোস্টেলে রাত কাটানোর নামে আরাফের ফ্ল্যাটে যায়। রাতে মা 2 বার ফোন করেছিল, কথাও হয়েছে, কিন্তু মা রিকে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞেস করে, তাই আগে ভাগে রিকে না বুঝিয়ে বলে কেস খেয়ে যাব। ঘুমন্ত চোখেই রিকে ফোন লাগায় তিয়াশা। ফোন বেজেই যায়। উফ, এখনো ঘুমোচ্ছে। সারা রাত যে কি ছাইপাশ পড়াশোনা করে কে জানে। আরব, এই আরব, আরে ওঠো, আমি বেরোলাম, তুমি পড়ে পড়ে ঘুমাও। আজ অফিস যাবে না তুমি? আর আজ তোমার কি প্রেজেন্টেশন ছিল বলছিলে যে? এই আরব, আরে কি হলো কি, ওঠো। এই বলে আরাফের গা থেকে চাদরটা সরিয়ে নিতেই আরাফ নড়ে চড়ে উঠল। পর্দাটা পুরো সরিয়ে দিতেই পূর্ব দিকের রোদ ব্যালকনির কাছে স্লাইডিং ডোর ভেদ করে সোজা আরাফের চোখে এসে পড়ল। ভ্রু কুচকে বালিশটা দিয়ে চোখ ঢেকে উপাসে মুখ ফিরে বলে উঠল, আরে ক্যা মুসিবত হ্যায়, আরে সবেরে সবেরে ডিস্টার্ব করছো কেন? এটা সকাল 9টা বাজে, এখন জলদি ওঠো আর রেডি হয়ে নাও, আমি বেরোলাম। আর হ্যাঁ, কালকে যেটা দেখাবে বলেছিলে সেটা কই, দেখালেন না তো? কি দেখাবো বলেছিলাম, কখন বললাম? অদ্ভুত মানুষ তো তুমি। কাল 7 তাড়াতাড়ি তোমার ফ্ল্যাটে, ওই জন্যই তো এলাম। এখন সব ভুলে গেলে? এই, তুমি মিথ্যে বলেছিলে কাল। আমার ইচ্ছা করছে তোমার মাথার সব চুলগুলো ছিঁড়ে ফেলি। ইউ আর ইনকরেজেবল। আমি আর কখনো তোমার এই ফ্ল্যাটে আসবো না, বাই। রাগে কথাগুলো বলতে বলতে মুখে বিড়বিড় করতে করতে দরজা খুলে তিয়াশা বেরিয়ে গেল। রাস্তার মোড়ে এসে একটা ট্যাক্সি করে
সোজা রিয়ের হোস্টেল রুমে এসে দেখল রি তখন সবে উঠে মুখে ব্রাশ ঘষছে। এই, মা কাল তোকে ফোন করেছিল? সব ঠিকঠাক ম্যানেজ করেছিস তো? আরে সব ওকে বস, তুই এত টেনশন খাস কেন রে? কাকিমার আঁচলে বাঁধা লক্ষ্মী মেয়ে, আহারে কত নিষ্পাপ, ভাজ মাছটা উল্টে খেতে জানে না। এত সরল মেয়ে, তবু কাকিমা সন্দেহ করে। সত্যি কাকিমা না খুব পচা। মুখ বেঁকিয়ে বেঁকিয়ে মুচকি হেসে রি কথাগুলো শেষ করতে না করতেই তিয়াশা ওর উপর ঝাঁপিয়ে পড়ে বলে উঠল, তুই না এবার আমার কাছে হেব্বি ক্যালানি খাবি। আরে ছাড় ছাড়, আরে ডার্লিং ছাড়, প্লিজ ছাড়, আর বলবো না, ঠিক আছে? আরে লাগছে তো, ছাড়। আরে লক্ষ্মীটি ছাড়। আচ্ছা আচ্ছা, আর পিছনে লাগবো না। এবার আমি বুঝতে পারছি আমাদের সিংহ বাবাজির ওপর কি অত্যাচার হয়। আবার আবার দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই শোধরানোর পাত্রী নোস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবো না। তবে তোকে যে কাল এত হেল্প করলাম, আমার কন্ডিশনটা মনে আছে তো? কি কন্ডিশন? মানে সব ভুলে গেলি? আচ্ছা, আবার মনে করিয়ে দিচ্ছি। তোকে কাল বলেছিলাম যে আমি তোকে কাকিমার হাত থেকে বাঁচাবো যদি তুই আরবের সাথে কি করছিলি বলিস। মনে পড়েছে তো, নাকি সেটাও ভুলে গেছিস? কি আবার করেছি? ওই ওর প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলেছি। তুই তো জানিস আমি থার্মোডায়নামিক্সে উইক। ওর কাছে লেসন নিচ্ছিলাম ওটার। আচ্ছা, তাই নাকি? থার্মোডাইনামিক্স, থার্মোস মানে তো হিট, মানে হটনেস। বুঝলাম। কাশ हमें भी कोई থার্মোস समझता। এবার কিন্তু রি তুই আমার কাছে মার্ডার হয়ে যাবি বলে দিলাম। मार दो जालिम, ऐसी जिंदगी जीने का क्या फायदा। এই প্লিজ, তোর এই বাংলা অ্যাকসেন্টে হিন্দিটা প্লিজ বন্ধ কর। ঠিক আছে মামনি, তুইও থাম এবার, শান্ত হ। আচ্ছা বল, সব ঠিক তো? কবে বিয়ে করছিস? ক্যাম্পাসিংয়ের আগেই নাকি? কাকিমাকে বলেছিস ওর ব্যাপারে? আর দিদুনকে বলেছিস? তুই খেপেছিস? মাকে বলবো? মাকে তুই তো চিনিস, হাজার একটা প্রশ্ন। ক্যাম্পাসিংয়ের আগে বলা যাবেই না। তবে ভাবছি দিদুনকে বলবো। দিদুন অনেকটা আন্ডারস্ট্যান্ডিং, আর তাছাড়া দিদুন আমাকে সবসময় সাপোর্ট করে, তাই দিদুনকে দিয়ে আমি মাকে কনভিন্স করাবো। চায়ের মগ দুটো হাতে নিয়ে একটা তিয়াশার দিকে এগিয়ে দিয়ে রি বলল, নে ধর। এটা অবশ্য ঠিকই বলেছিস, কাকিমা কিন্তু খুব স্ট্রিক্ট। আমারই ভয় লাগে কাকিমাকে। কতবার হয়েছে কেস খেতে খেতে বেঁচে গেছি। আর সেবার মনে আছে, বোর্ডস দেওয়ার পরে তোদের বাড়িতে বসে ভিডিও দেখার সময় হঠাৎ করে কাকিমা চলে এসেছিল? ভাগ্যিস তুই সামলে নিয়েছিলি। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তো ভেবেই পাচ্ছিলাম না কি করব। মনে পড়েছে তোর? মনে আর থাকবে না? মাকে কি আজ থেকে টুপি পরাচ্ছি? রিয়ের হোস্টেল থেকে সোজা ক্যাব নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তিয়াশা। বাড়িতে পৌঁছে মাকে কিভাবে ম্যানেজ করবে সেটাই ভাবতে ভাবতে কখন যে বাড়ির সামনের মোড় চলে এলো খেয়ালই করেনি ও। ড্রাইভার ডেস্টিনেশনে এসে ওকে ডাকায় তড়িঘড়ি নিজেকে একটু ঠিকঠাক করে ভাড়া মিটিয়ে রাস্তা পেরিয়ে হাঁটতে লাগলো। কলিং বেল বাজলে মানসীদি দরজা খুলল। এই মানসীদি, মা কোথায় গো? ওয়াশরুমে। আর দিদুন কোথায়? তিয়াশার এই প্রশ্নের উত্তরে মানুষই হাতের ইশারায় দেখিয়ে দিল। তিয়াশার বুঝে নিতে অসুবিধে হলো না যে দিদুন ঠাকুর ঘরে। গুটি গুটি পায়ে তিয়াশা ওপরে উঠে গেল। নিজের রুমে ঢুকে পড়ার টেবিলে ব্যাগটা রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ ধরে নিজেকে যত্ন করে শ্যাম্পু আর সাবান দিয়ে পরিষ্কার করে গায়ে আর মাথায় টাওয়াল জড়িয়ে বেরিয়ে এসে মুখে ক্রিম লাগাতে যাবে এমন সময় অনুভা দেবী ঘরে ঢুকলো পুজোর থালি নিয়ে। তিয়াশা এগিয়ে যেতে মাথায় ফুল ঠেকিয়ে এক টুকরো প্রসাদ হাতে ধরিয়ে দিয়ে বলল, ঝিলমিল,
তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুমি জামা কাপড় পরে নাও, আমি প্রসাদের থালাটা রেখে আসছি। আজ আবার কোথাও গ্রুপ স্টাডি নেই তো? একটু গুরু গম্ভীর শোনালো দিদুনকে। দিদুন খুব রেগে গেলে তিয়াশাকে তুমি করে বলে, সেটা তিয়াশা ভালো করেই বুঝতে পারল। কিন্তু দিদুন কিছু একটা উপদেশ দেবে সেটা আন্দাজ করতে পারলেও অন্য কিছু আঁচ করতে পেরেছে কিনা সেটাই ভাবতে লাগলো। আরাফের ব্যাপারটাও ও এখনো কাউকে বলেনি, এমনকি দিদুনকেও না। বলবে বলবে করে আর বলা হয়নি ওর। আর তাছাড়া আরাফের সাথে এখন সিরিয়াস কিছু এই ব্যাপারে ডিসকাসও করেনি ও। কাল তিয়াশা ভেবেছিল ওদের সম্পর্কের ব্যাপারে কিছু সিরিয়াস আলোচনা করবে। সেটা ভেবেই ও আরাফের ফ্ল্যাটে গিয়েছিল। কিন্তু ভরা যৌবনে যখন আগুন আর ঘি কাছাকাছি আসে তখন ঘি যে গলে যাবে সেটাই স্বাভাবিক। তাই একে অপরকে কাছে পেয়ে লাগামহীন হয়ে গেল, ভুলেই গেল অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এরকম অনেক ভাবনা চিন্তা তিয়াশার মাথায় চলছিল। একটা জেগিংসের ওপর একটা ফ্লোরাল টিউনিক পরে মাথায় টাওয়ালটা খুলে চুলে সিরাম লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করলো। তিয়াশার চুল ও দিদুনের মতো লম্বা, কোমর অব্দি আর ঘন। কতবার ভেবেছে আর সামলাতে পারছে না, ছোট করে দেবে আর হাইলাইট করবে, কিন্তু দিদুনের বারণ, তাই করতে পারেনি। তবে এখন অবশ্য অন্য একটা কারণে সেটা মন থেকে সরিয়ে দিয়েছে। আরাফের বাড়ির লোকেরা ট্র্যাডিশনাল বৌমা পছন্দ করে, স্পেশালি আরাফের দাদু। উনি নাকি খুব রাশভারী লোক আর খুব ভালো বাংলা জানেন। আরাফের এত ভালো বাংলা আসলে ওর দাদুর কাছ থেকে শেখা। পাঞ্জাবি হয়েও এত ভালো বাংলা কি করে জানে, এটা আরাফকে জিজ্ঞাসা করায় ও বলেছিল, আসলে দাদু অনেক দিন কলকাতায় আছে তাই। তবে দাদু আর বাবা ছাড়া বিশেষ কেউ অত ভালো বাংলা জানে না। দিদুন কিছুক্ষণের মধ্যেই চলে এলো, সাথে মায়ের হাতের লুচি আর বেগুন ভাজা। সিঙ্গেল সোফার সামনে ছোট সেন্টার টেবিলের ওপর রেখে অনুভা দেবী ওর বিছানায় এসে বসল। নাও, খেয়ে নাও। চোখ মুখ তো একেবারে বসে গেছে। কাল কি সারা রাত জেগে পড়াশোনা করেছো? না না, সারা রাত না, মানে ওই আর কি, ওই 12টা-1টা অবধি। দেখো দিদি ভাই, এই বয়সে মনের মধ্যে অনেক কিছুই ঘোরাফেরা করে, অনেকে অনেক ভুলও করে, পরে সারা জীবন আফসোস করতে হয়। তোমার মা কাল বলছিল আমি নাকি তোমাকে অনেক লাই দিয়ে দিচ্ছি। আমি অবশ্য বুবুনকে বলেছি আমার ঝিলমিল তোর মতো নয়, ও লেখাপড়া নিয়ে আছে, আর 1 বছর পর ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করবে। ও তোর মতো পড়াশোনা, কেরিয়ার সব ছেড়ে ঘর সংসার করার জন্য উতলা হবে না। কি দিদি ভাই, আমি ঠিক বলিনি? তিয়াশা এক দৃষ্টিতে দিদুনের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। অনুভা দেবী আরো বললেন, দিদি ভাই, আমাকে একটা সত্যি কথা বলবে? বলো দিদুন, আমি সব সত্যি বলবো তোমায়। তোমাকে কোনোদিন মিথ্যে আমি বলিনি। তুমি কি কাউকে পছন্দ করো? দেখো, এই বয়সে এটা খুবই স্বাভাবিক। যদি কেউ থাকে তুমি আমাকে বলতে পারো। আমি জানি তোমার পছন্দ নিশ্চয়ই খুব ভালো হবে। তোমার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমাকে বলো, তোমার বাবা মাকে আমি বুঝিয়ে বলবো। দিদুন, অনেক দিন ধরে তোমাকে বলবো বলবো বলে আর বলা হয়নি। আসলে আমার থেকে 3 বছরের সিনিয়র একটি ছেলেকে আমার খুব পছন্দ, খুব ভালো, কিন্তু আমি না ভয় বলতে পারিনি। তোমরা যদি মেনে না নাও, দেখো ওরা খুব বড় লোক আর ও নিজেও একটা বড় কোম্পানিতে চাকরি করে। তবে বলতে পারো চাকরিটা ও শখে করে, প্রয়োজনে না। তুমি কি ওকে ভালোবাসো? না না, সেরকম কিছু না, ওই বন্ধুত্ব। এখন আর এর থেকে বেশি কিছু ভাবিনি আমরা।
শোনো দিদি ভাই, ছেলে মেয়ে বেশি দিন সম্পর্কে থাকলে সেটা বন্ধুত্বের চেয়ে বেশি হয়ে যায়। পারলে ওর সাথে আমায় একবার কথা বলিয়ে দিও। ছেলেটির সংস্কার ভালো হলে তবেই মিশবে। তবে এসবে বেশি মাথা না ঘামিয়ে পড়াশোনায় মন দাও, বুঝেছো? তিয়াশার মনে একটু ক্ষীণ আশা জন্মে আবার নিভে যায়। ভেবেছিল দিদুনকে উজাড় করে ওদের সম্পর্কের কথা সব বলবে, কিন্তু দিদুনের ব্যক্তিত্ব দেখে বলতে সাহস পেল না। মনে মনে ভাবল, আরবকে দেখলে আর ওর সাথে কথা বললে দিদুনের পছন্দ হবেই। তারপর না হয় সময় সুযোগ পেয়ে সত্যি কথাটা বলবো। তাছাড়া সামনে ফাইনাল সেমিস্টার, পড়াশোনার ক্ষতি হোক এটা আমি একদমই চাই না। দিদুন অনেক কষ্ট করে একা হাতে মা আর মামাকে মানুষ করেছে। মা পড়াশোনায় খুব ভালো থাকা সত্ত্বেও প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করে সংসারী হয়েছে বলে এখন আফসোস করে। আমি চাই না ওর অবস্থা ওর মায়ের মতো হোক। নিজেকে আরও সংযত হতে হবে। হ্যাঁ, কিন্তু নিজের মনকে আরবের থেকে কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারি না। আচ্ছা, এটাই কি ভালোবাসা? দিদুন চলে যাওয়ার পরে এই কথাগুলো ভাবতে থাকেও কি করবে ভেবে পায় না। শুধু মনকে একটা কথা বলে শান্ত করে সে। যদি দিদুনের আরবকে পছন্দ হয় তাহলে দিদুন আমাদের এই সম্পর্কটাকে স্বীকার করে নেবে। সঙ্গে সঙ্গে আরবকে টেক্সট করে দিয়ে আসা, দিদুন ওয়ান্টস টু সি ইউ। কলকাতার নামকরা রেস্টুরেন্টের এক রুফটপে বসে অনুভা দেবী আর তিয়াশা আরবের অপেক্ষা করছিল। বারবার ঘড়ি দেখতে লাগলো তিয়াশা। তিয়াশা নিজের জন্য একটা ভার্জিন মোহিতো আর দিদুনের জন্য ভার্জিন মার্গারিটা অর্ডার দিল। দিদুন অনেক দিন পরে বাইরে এলো। শেষ এসেছিল তিয়াশার 18 বছরের জন্মদিন উপলক্ষে। খুব প্রয়োজন ছাড়া অনুভা দেবী বাড়ির বাইরে যান না। রাতের শহরটাকে এত উঁচু থেকে বেশ ভালো লাগছিল। রেস্টুরেন্টে হালকা ইনস্ট্রুমেন্টাল প্লে হচ্ছে। যে গানটা ভেসে এলো অনুভা দেবীর সেটা খুব পছন্দের গান। এই গানের সাথে একটা স্মৃতি ভেসে এলো অনুভা দেবীর। এমনই এক রাতে এই সুরের মূর্ছনায় একটি অষ্টাদশী মেয়ে 23 বছরের যুবকের প্রেমে পাগল হয়ে নারীর অলংকার স্বরূপ শরীরটাকে সমর্পণ করেছিল। মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে সীমাহীন ভালোবাসার পথিক হতে চেয়েছিল। জাতি, ধর্ম, ভাষার ঊর্ধ্বে গিয়ে শুধু ভালোবাসায় আত্মসমর্পণ করেছিল। অপরদিকের পুরুষ বন্ধুটি বলিষ্ঠ চেহারার পাঞ্জাবি হলেও বহুদিন কলকাতা সংলগ্ন মফস্বলে থাকার সুবাদে বাংলা ভাষায় সাবলীল থাকায় মনের ভাব আদান প্রদানে ভাষার অন্তরায় হয়ে দাঁড়ায়নি কোনোদিন। কিন্তু আজ কেন জানি না, অনেকদিন পরে কেন যে তার কথা মনে পড়ছে বুঝতে পারল না অনুভা দেবী। এরকম ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে ঝিলমিল ডাকলো। মুখ ফিরে তাকাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অনুভা দেবী। এক্ষুনি যার কথা তার মনের অন্তঃস্থলের গহ্বর থেকে বহুদিন পরে উদয় হয়ে তার মনকে চঞ্চল করেছিল, পর মুহূর্তে সেই মানুষটাকে সামনে দেখে বুকের হৃদযন্ত্রটা অধিক দ্রুত কাজ করতে লাগলো। হারিয়ে যাওয়া মানুষটাকে এত বছর পরে এরকম একটা পরিবেশে আবার খুঁজে পাবে কল্পনাতেও ভাবেনি অনুভা দেবী। অস্বস্তি ভরা অভিমান নিয়ে মুখ ফিরিয়ে নিতে যাবে এমন সময় ঝিলমিল বলে উঠল, দিদুন দেখো, এর কথাই তোমাকে বলেছিলাম। অনুভা দেবী এতক্ষণ লক্ষ্য করেননি তার অতীতের পাশে তার নাতনির ভবিষ্যতের জীবন সঙ্গী দাঁড়িয়ে প্রাথমিক আলাপচারিতা সম্পন্ন করে সবাই যখন চুপ করে বসে কি বলবে ভেবে পাচ্ছে না, ঠিক তখনই গুরমিত সিং অর্থাৎ আরবের দাদু বলে উঠল, আরে আরবের মুখে আপনার পতির অনেক নাম শুনেছি। ও আপনার পতিকে খুব পছন্দ করে। আপনারা ওদের নিয়ে কিছু কথা বলতে চাইছিলেন। দেখেন, ওরা আজকালকার নওজওয়ান। ওদের নিজস্ব ইচ্ছে অনিচ্ছের দাম আমাদের বুজুর্গদের দেওয়া উচিত। তাই আমার আপনার পছন্দ পছন্দ कोई मायने नहीं रखता। तो आपका क्या ख्याल इस बारे में? বাংলা হিন্দি মিশিয়ে কথাগুলো শুনে
অনুভা দেবীর মনে ভীষণ রাগ হলো। মনে মনে ভাবল, একজন কি করে সব কিছু ভুলে যেতে পারে? আশ্চর্য তো, এত গভীর একটা সম্পর্ক থাকা সত্ত্বেও সে মানুষটা আজ আমাকে চিনতেই পারছে না। চিনতে পারছে না নাকি না চেনার ভান করছে? আর ঠিকই তো, এ মানুষটা তো এরকমই ছিল। না হলে কখনো ভালোবাসার নারীকে একা ফেলে ঠকিয়ে অন্য কারোর সাথে সংসার বাঁধে? কিন্তু কি নির্লজ্জ! এত কিছু ঘটানোর পরেও আজও কেমন নিরুত্তাপ, কেমন চুপ করে বসে আছে। আর নাতির সম্বন্ধে আগ্রহী? না 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 না, আর এক মুহূর্ত থাকতে পারছি না এখানে। কিন্তু কিন্তু ঝিলমিলকেই বা এখন আমি কি বলবো? ঝিলমিলের কথা ভেবে কোনো উত্তর না দিয়ে বহু কষ্ট করে ঠোঁটের দুপাশে হালকা হাসি হেসে চুপ করে থাকলেন এবং নিজেকে সহজ দেখানোর চেষ্টা করলেন অনুভা দেবী। বুকের মধ্যে হালকা চিনচিন একটা ব্যথা অনুভব করলেন তিনি। গুরমিত ওয়েটারকে ইশারা করে ডেকে কিছু একটা অর্ডার দিল। তিয়াশা আর আরব নিজের মধ্যে কথাবার্তা বলতে লাগলো, কিন্তু এত কিছুর কোনোটাই অনুভা দেবীর কানে এলো না। তার মন এখন তোলপাড় হচ্ছে হাজার হাজার প্রশ্নের ভিড়ে। ইচ্ছে করছে একের পর এক প্রশ্ন করতে গুরমিতকে, ইচ্ছে করছে চিৎকার করে সবাইকে বলতে, দেখো, তোমরা দেখো এই মানুষটাকে। এই সেই জন যে কাপুরুষের মতো একজনকে দীর্ঘদিন ভালোবেসে না না দুশ্চাই ভালোবাসার অভিনয় করে তাকে স্বপ্ন দেখিয়ে তার সাথে সহবাস করে তাকে একা এই পৃথিবীতে ফেলে রেখে চোরের মতো চলে যায়। আর একবারও জানতেও চায়নি যে সে কেমন আছে। একজন পুরুষ যে জানার চেষ্টাও করেনি যে তার সন্তান সম্ভবা প্রেমিকা আদৌ বেঁচে আছে না মরে গেছে। নিজের অসহায়তা আর রাগ চেপে রেখে গুম মেরে বসে রইলেন তিনি। নিজের সামনে ফেলে আসা সেই অতীতকে আরো একবার এই পরিস্থিতিতে বর্তমানে ফিরে পাবেন ভাবতেও পারেননি গুরমিত। কিছু বলার সাহস খুঁজে পাচ্ছিলেন না, শুধু চুপ করে সামনে বসা 40 বছর আগের তার জীবনের কাঙ্ক্ষিত নারীকে এই বার্ধক্যের বেশে দেখে মন উদাস হয়ে গেল। জমে থাকা শত শত স্মৃতিগুলো ভেসে আসতে লাগলো একের পর এক। এদিকে সত্য দুই কপতি একসাথে জীবন শুরু করার অঙ্গীকার হেতু গুরুজনের সহমত নেবার আশায় একই স্থানে উপস্থিত, যেখানে তাদের দুই পূর্বসূরি তাদের অসমাপ্ত ভালোবাসার অধ্যয়নের করুণ পরিণতিতে বিধ্বস্ত, সন্দিহান, অপ্রস্তুত। দুজনেরই কানে ভেসে এলো বহু পুরনো সেই গান, हम बेवफा हरगिज ना थे पर हम वफा कर ना सके। কি রে, আজ রিহার্সালে আসবি তো সন্ধ্যাবেলায়? মঞ্জুরি অনুকে কনুয়ে ঠোকা দিয়ে বলে উঠল। হঠাৎ চমকে উঠে অনু বলল, হ্যাঁ, কি বললি? কি মুশকিল, কোথায় মন আছে বলতো? ও বুঝেছি, সর্দারজির কথা ভাবছিস নিশ্চয়। মোটেও না, তোর কি এছাড়া আর কোনো কথা নেই শুনি? আরে আমি তোকে আজকে আসবি কিনা সেটা 3 থেকে 4 বার জিজ্ঞাসা করলাম, তুই তো শুনতেই পাসনি। একটা কথা বলবো তোকে। মঞ্জুরির এই প্রশ্নে ছোট্ট করে হ্যাঁ বলে আবার অন্যদিকে তাকিয়ে কি যেন দেখতে থাকলো অনু। মঞ্জুরি সেই দিকে তাকাতেই দেখতে পেল দূরে ভগবান তার দোকানে 6 ফুট লম্বা তাগড়াই চেহারার অনুর সর্দারজি প্রেমিক দাঁড়িয়ে অপেক্ষা করছে। রোজ এই সময়ে অনুদের স্কুলে ছুটি হয়, আর ও জানে ওরা ভগবানদার আলু কাবলি খেতে ওখানে যাবেই। মঞ্জু, তুই ওকে সর্দারজি বলে কেন ডাকিস? ওর তো একটা নাম আছে নাকি?
কিন্তু সই আমি তো তোমার ওই সর্দারজির নাম জানি না। কি নাম ওর? আর ওকে সর্দারজি বললে তোর গায়ে ফোসকা পড়ছে কেন? সে যাই হোক, তুই ওকে সর্দারজি বলবি না, ব্যাস। কথাটা জোরের সাথেই বলে স্কুলের বাইরের গেটের সামনে ভগবানদার ঠেলার কাছে, যেখানে গুরমিত সিং দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিল। সেখানে এগিয়ে গেল। মঞ্জুরিও ছাড়বার পাত্রী নয়। অনুর কানের কাছে ফিসফিস করে বলল, ঠিক আছে, সর্দারজি বলবো না, পাইয়াজি বলবো, ঠিক আছে? বলে হি হি করে দুষ্টু হাসি হাসতে হাসতে ছুটে পালালো। যেতে যেতে জোরে জোরে বলে উঠল, শোন, আজ রিহার্সালে আসিস কিন্তু। আজ ফাইনাল রিহার্সাল। চিনুদা সবাইকে বলে দিয়েছে আসার জন্য। না এলে তুই চিনুদাকে সামলাস, আমি আর তোর প্রক্সি দিতে পারবো না। শেষের কথাগুলো অস্পষ্ট হয়ে হারিয়ে গেল বাতাসে। হয়তোবা সেই কথাগুলো অনুর কানে পৌঁছেও তার মনে কোনো রেখাপাত করল না। সে এক দৃষ্টিতে গুরমিতের দিকে তাকিয়ে থাকলো। গুরমিত বলে উঠল, তোমার ফ্রেন্ড কি বলছিল কানে কানে? ও কিছু না, তোমার শুনে কাজ নেই। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো অনু। এই যে তুমি আমার সঙ্গে কথা বলো, দেখা করো, তোমার বাড়ির লোকেরা যদি দেখে ফেলে তখন তোমাকে বোকাঝোকা করবে না তো? না গুরমিতদা, বকাঝকার লোক আমাদের বাড়িতে কেউ নেই। আমার মা আমাকে খুব বিশ্বাস করে, আর তাছাড়া আমি আমার মাকে সব কিছু বলি। তোমার কথাও মা জানে। আমার কথা কি বলেছো মাসিমাকে? কিছু না, ওই বলেছি যে আমাদের পাশের পাড়ায় একজন পাঞ্জাবি মাস্তান এসেছে, দিন রাত মারামারি করে, আর রাস্তায় মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে মেয়েদের দেখে। আনু, তুমি এই কথাটা বলতে পারলে মাসিমাকে? তুমি তুমি এই মিথ্যে কথাটা বলতে পারলে? ছি 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 ছি, মাসিমা আমার সম্পর্কে কি ভাবে বলো তো? না না না, তুমি এটা একদম ঠিক করোনি। এ মিথ্যেদার তুমি না বললেই পারতে। আচ্ছা, তাই নাকি? আমি কোন কথাটা মিথ্যে বলেছি শুনি? এই যে তাকাও, এদিকে তাকাও বলছি। গুরমিত মুখ ফিরিয়ে আছে দেখে অনু ঘুরে গিয়ে ওর মুখের সামনে দাঁড়িয়ে আবার বলে উঠল, এই যে মশাই, তুমি রোজ এখানে দাঁড়িয়ে সিগারেট খাও না, তুমি মারামারি করো না। তবে হ্যাঁ, একটা কথা আমি জানি যেটা তুমি করো না, সেটা হলো তুমি শুধু আমাকে দেখতেই এখানে আসো। এবার বলো, আমি কি কিছু ভুল বলেছি? আনু, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? জানি তো, আর সেই জন্যই তো আমি তোমার কথায় রিহার্সালের নাম করে রোজ দেখা করতে বেরোই সন্ধেবেলায়, মাকে না জানিয়ে। শুনলে না মঞ্জুরি শয়তানটা যেতে যেতে কি বলে গেল? আজকে না গেলে ও আর প্রক্সি দেবে না আমার। বুঝেছো সর্দারজি? ভালোবাসার মানুষটাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য আমাকেও অনেক কাঠখড় পোড়াতে হয়। আচ্ছা শোনো না, আজ না মনে হয় রিহার্সাল কেটে দেখা করতে পারবো না। আজ ফাইনাল রিহার্সাল, সামনের রবিবার নাটক, সেটা মনে আছে তো? দেখতে না এলে তোমার সাথে জীবনে কথা বলবো না কিন্তু, এই আমি বলে দিলাম। তোমার নাটক আর আমি দেখতে যাব না, সেটা তুমি ভাবলে কি করে? জরুর যাব। কথাটা বলে দুজনে ভগবানদার আলু কাবলি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বাস রাস্তা ধরে এগিয়ে চলল। যেতে যেতে গুরমিত বলল, আনু, চলো আমরা বিয়ে করে নি। অপ্রত্যাশিত প্রশ্ন শুনে অবাক দৃষ্টিতে গুরমিতের দিকে ভালোবাসার আবেগ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে অনু বলল, কি বলছো? বিয়ে কবে? তোমার মাথা একেবারে গেছে সর্দারজি। কেন, তুমি বিয়ে করতে চাও না? তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসি তো, আমি তোমায় খুব ভালোবাসি মিত। তাই তো প্রতিদিন তোমার সাথে দেখা করতে চাই। সপ্তাহের এই 6 দিন আমার সব থেকে ভালো লাগার দিন, বিশেষত এই ছুটির সময়টা। ভালোবাসি তো, তাই তো এই কয়েকটা মিনিট ধরে রাখতে চাই। কিন্তু সময়ের কাছে হেরে গিয়ে মন খারাপ করে বাড়ি ফিরি। আমার কিচ্ছু ভালো লাগে না এখন মিত, শুধু ইচ্ছে করে তোমার কাছে ছুটতে চলে আসি, সারাক্ষণ তোমার কাছে থাকি। রাতে মায়ের সাথে রুটি করার সময় আমার খালি তোমাকে মনে পড়ে।
রোজ তোমাকে নিজের হাত পুড়িয়ে রান্না করতে হয়। এখানে তো তোমার দেখাশোনার কেউ নেই, আর আমি এত কাছে থাকা সত্ত্বেও তুমি কত কষ্টে থাকো। আমিও চাই যে আমাদের একটা সুখের সংসার হোক মিত, কিন্তু আমাদের যে আরেকটু অপেক্ষা করতে হবে সোনা। আমার খুব ইচ্ছে কলেজে পড়বো, তাই উচ্চ মাধ্যমিকটা দিয়ে আমি মাকে সব বলবো। আশা করি মা না করবে না। আর তো এই কয়েকটা মাস। অনু কথাগুলো বলতে বলতে নিজের বাঁ হাতের কনিষ্ঠা দিয়ে গুরমিতের ডান হাতের কনিষ্ঠাকে আলতো করে ছুঁয়ে ওর 4টে আঙুলের ফাঁকে নিজের 4টে আঙুল ঢুকিয়ে ভালোবাসার অটুট বন্ধনে মনে মনে আবদ্ধ হয়ে গেল। পশ্চিমের সূর্য দিগন্ত পেরিয়ে অস্তাচলে। আকাশ যেন সিঁদুর লালে নববধূ সাজে সাজিত। পাড়ার মোড়ের বেশ কিছুটা আগে অনু হাত ছেড়ে গুরমিতের দিকে তাকিয়ে বলে উঠল, মিত, আজ থেকে স্কুলের ছুটি পড়ল। কাল পঞ্চমী, পাড়ার পুজোর অনেক কাজ থাকবে, তাই পুজোর এই কয়েকটা দিন সুযোগ বুঝে দেখা করব। তুমি পাড়ার প্যান্ডেলে এলেই আমাকে দেখতে পাবে। যদি কিছু আমাকে বলার থাকে মঞ্জুরিকে বলো, আমি ঠিক খবর পেয়ে যাব। কথা শেষ করে অনু পা চালিয়ে সরু রাস্তায় নেমে বাড়ির দিকে চলে গেল। কিরে, এতদিন রিহার্সালে আসিসনি কেন? মায়ের কোমরের ব্যথাটা বেড়েছে খুব। ঘরের কাজ, স্কুল, একদম সময় পাইনি গো চিনুদা। শোনো, শুরুতে আমি কিন্তু বলেছিলাম যে সময় দিতে হবে। অভিনয়টা শুধু ডায়ালগ মুখস্থ করে মঞ্চে উঠে আউড়ে দিলেই হয় না। অভিনয়টা বুঝতে হয়, ক্যারেক্টারে ঢুকতে হয়। দেখ, অভিনয় কিন্তু একটা শিল্প, হ্যাঁ, আর শিল্পী সত্তা না থাকলে বড্ড ছেলে খেলা হয়ে যায় বিষয়টা। আর সবথেকে বড় কথা, নাটক হলো একটা টিম গেম। এখানে একজনের পারফরমেন্স যদি এতটুকু হেরফের হয়, সম্পূর্ণ নাটকটাই তো মাটি হয়ে যায়, তাই না? 3 দিন পরে নাটক মঞ্চস্থ হবে, অথচ কারো কোনো সিরিয়াসনেস নেই। হয় এভাবে বলতো? একটানা কথাগুলো চিন্ময় বলে গেল। মঞ্জুরি ততক্ষণে অনুর পিঠে কনুইয়ের খোঁচা দিয়ে দুষ্টু হাসি দিয়ে ফিসফিস করে বলল, কিরে, সর্দারজি আজকে কিস করলো? অনু চোখ বড় করে তাকাতেই মঞ্জুরি ফিক করে হেসে দিল। এই মঞ্জুরি, তুমি এখানে এসে দাঁড়াও। আর শোনো, প্রথম সিনে কিন্তু তুমি আছো। কাল তোমার এন্ট্রিটা কিন্তু ঠিকমতো হচ্ছিল না, অনেকটা পজ হয়ে যাচ্ছিল। মঞ্জুরি তাড়াতাড়ি রাইট উইংসে এসে দাঁড়ালো। অনু, তুমি রেডি তো? পরের সিন থেকে কিন্তু প্রত্যেকটা সিনে তুমি আছো। তোমার উপর পুরো নাটকটা দাঁড়িয়ে আছে, একটু মন দিয়ে করো প্লিজ। নাটকটা মহান নাট্যকার শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট অবলম্বনে চিন্ময়দার লেখা প্রদীপ শিখা। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছে চিন্ময় ও অনু। গল্পের মূল ভাব রোমিও জুলিয়েটের, কিন্তু বাংলার মফস্বলে জীবনযাত্রার ওপরে লেখা। শেষ দৃশ্যের রিহার্সালে যেখানে প্রদীপের নিথর দেহ দেখে শিখা ওকে জড়িয়ে ধরে নীরবে অশ্রু ঝরাবে, সেই জায়গাটা বারবার ভুল করাতে চিন্ময় একটু বিরক্তির সাথে বলে উঠল, অনু, এটা একটা ভালোবাসার নাটক। তোমাকে বুঝতে হবে যে শিখা প্রদীপকে কাছে পেতে এত কিছু করার পরেও ভাগ্যের নিদারুণ পরিহাসে প্রেমিকের মৃত্যুর দায়ভারে জর্জরিত। অপরদিকে প্রেমিকের মৃত্যুতে শোকস্তব্ধ। তুমি আমাকে চিন্ময় ভাবলে এটা করতে পারবে না। তোমাকে তোমার প্রেমিক ভাবতে হবে, যাকে পাওয়ার জন্য এত পরিকল্পনা। তাকে এইভাবে পেয়ে তোমার মনের কি অবস্থা হতে পারে সেটা তোমাকে অনুধাবন করতে হবে। অনু, অভিনয়টা সেখান থেকেই ফুটে আসবে। দর্শকদের মন তখনই জয় করতে পারবে, বুঝলে? নাও নাও নাও, আরেকবার করো, চলো। রিহার্সাল শেষে ফেরার সময় চিন্ময় হঠাৎ বলে উঠল, দেখো অনু, এটা যদিও তোমার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, তবুও তোমাকে একটা কথা বলতে চাই। দেখো, তুমি দেখতে ভালো, পড়াশোনায় ভালো। এই বয়সে পুরুষের প্রতি আকর্ষণ স্বাভাবিক, কিন্তু জীবনে এমন কিছু করো না যার খেসারত সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। বুঝতেই পারছো আমি কি বলছি? গুরমিতকে তুমি কতটাই বা চেনো? ওই অঞ্চলে বছর 5 হলো এসেছে। আমি খারাপ বলছি না, কিন্তু যতই হোক, ও আফটারঅল বাঙালি তো নয়, ভিন্ন ধর্মের অন্য অঞ্চলের লোক। তাদের মধ্যে মনের মিল হলেও অনেক কিন্তু অমিলও থাকবে। আর বাস্তব যখন দরজায় কড়া নাড়বে, তখন কিন্তু ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। অনু, জানি কথাটা এখন শুনতে খারাপ লাগছে তোমার, কিন্তু এটা সত্যি। যাই হোক,
আমার বলার কর্তব্য, তাই বললাম, বাকিটা তোমার ব্যাপার। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। এই বলে ওরা আরো 2-4 জন কলাকুশলীদের সাথে নাটকের বিভিন্ন ভুল ত্রুটি আলোচনা করতে করতে হাঁটা দিল। ঘন অমাবস্যার রাতে কোনো কিছু ঠাউর করা যায় না। চিন্ময়ের হাতে একটা বড় 3 সেলের টর্চ। রাত তখন প্রায় 9টা। সবার ঘরেই তখন রাতের খাবারের তোড়জোড়। অনু মাকে বলে এসেছিল বাড়ি ফিরে রুটি বেলে রুটি করবে। আজকাল মাকে কিছু করতে দেয় না সে। বাড়ির সামনে এসে হাত নেড়ে শুভরাত্রি জানিয়ে ঘরে ঢুকে গেল। মনের মধ্যে একটা খচখচ করতে লাগলো চিনুদার কথাটা শুনে। ভালোবাসা কি জাত, ধর্ম, বর্ণ, ভাষা দেখে হয়? ভালোবাসা তো হয়ে যায়, যেমন আমাদের নাটকের 2 চরিত্র, প্রদীপ আর শিখা। ওরা তো ভিন জাতের 2 সম্পূর্ণ আলাদা সামাজিক স্তরের মানুষ, তবু তো ওদের ভালোবাসা হলো। হ্যাঁ, এটা সত্যি যে ওদের ভালোবাসার করুণ সমাপ্তি মোটেও কাঙ্ক্ষিত নয়, কিন্তু ভালোবাসা মানেই কি লড়াই সমাজের সাথে, পরিবারের সাথে? ভালোবাসার শেষ পরিণতি কি সব সময় অশ্রুসিক্ত? আমার আর গুরমিদের ভালোবাসা কি তাহলে প্রদীপ শিখার মতোই নিভে যাবে? অনন্ত নিশিরাতের তমসা ঘেরা আমাদের ভালোবাসা কি কোনোদিন ওই সূর্যের আলো ঝলমল পৃথিবী দেখবে না? আমাদেরও কি এই করুণ পরিণতি হবে? এক রাশ ভাবনা মাথায় ভিড় করতে লাগলো। রাতে শুয়ে শুয়ে এইসব কথাগুলো মনে পড়ে গেল অনুভা দেবীর। সেই সব পুরনো দিনের বেদনা, ঘৃণা আর ভালোবাসার অপমানের স্মৃতি বয়ে বেড়াচ্ছে আজ 40টা বছর ধরে। তবু আজ যেন তাকে আবার দেখতে পেয়ে অনেক জমানো কথা চিৎকার করে বলতে চাইছে এই মন। যদিও তাতে জীবনের মহা মূল্যবান সেই সময় আর ফিরে আসবে না, তবু তো এখনো বয়সের চাপে সব আবেগ শুকিয়ে কাঠ হয়ে যায়নি। তাই মনে মনে সিদ্ধান্ত নেন একবার অন্তত সেই মানুষটাকে সোজাসুজি জিজ্ঞাসা করবেন কেন কেন তার জীবনটা এরকম ছাড়খাড় করলেন। রাতে বিশেষ কিছুই খাওয়ার ইচ্ছে ছিল না, তাই 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়লেন। সকালে উঠেই রোজকার মতো স্নান সেরে কাপড় ছেড়ে পুজোয় বসলেন। মনে মনে সব সময় সেই মানুষটাকে ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়লেন। পুজো সেরে ঝিলমিলের রুমে এসে দেখলেন ঝিলমিল তখনও ঘুমাচ্ছে, তাই বিরক্ত না করে নিজের ঘরে এসে বসলেন। হঠাৎ কিছু একটা মনে পড়ায় খাটের তলায় টিনের বাক্সটা বের করে খুললেন। কত বছর পরে যে ওটা খুললেন মনেও পড়ে না। একের পর এক বহু পুরনো জিনিস নজরে এলো অনুভার। নাটকের ডায়েরি, মায়ের হাতের ক্রুশের টেবিল ক্লথ, একটা ছোট জর্দার পুরনো কৌটোয় পুরনো কিছু পয়সা আর অত্যাধুনিক ডিজাইনের সোনার একটা ব্রেসলেট। ব্রেসলেটটা কার, কেই বা কখন ওখানে রেখেছে মনে করতে পারলেন না অনুভা। এছাড়া একটা ফাইল, তার উপর ইংরেজিতে লেখা গুরমিত সিং। ফাইলটা সযত্নে সেই 40টা বছর আগলে রেখেছে এই আশায় যদি তার দেখা পায় তার জিনিস তাকে গচ্ছিত করবে। হঠাৎ নজরে এলো একটা স্টিলের বালা আর একটা প্লাস্টিকের টিফিন কৌটোয় লাল রঙের কাঁচের চুড়ি। এক লহমায় মন ভেসে চলে গেল 40 বছর আগে সেই রাতে। দিনটা ছিল বিজয়া দশমী। পাড়ার পুজোর প্যান্ডেলে তখন সবাই ভাসানে ব্যস্ত। ছেলেরা সবাই মদ আর সিদ্ধি খেয়ে নাচের তোড়জোড় করছে। পাড়ার মাইকে মায়ের বিদায় গান বাজছে। মঞ্জুরি, লতা, এনাক্ষী, তৃষ্ণা, মাধবী, শ্যামলী, রীতা সবাই নিজের নিজের প্রেমিকের সাথে এদিক ওদিক দাঁড়িয়ে হাসাহাসি করছে। আর মাঝে মাঝে পাড়ার একটু বয়োজ্যেষ্ঠদের দিকে আর চোখে দেখছে। অনু এক দৃষ্টিতে দেবী মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে, পরের বছর হয়তো অন্যরকম হতে পারে পুজোটা। এই 4-5 দিন গুরমিতের সাথে ভালো করে কথা বলার সুযোগ পাইনি। খুব ইচ্ছে করছে ওর সাথে কথা বলতে। মঞ্জুরি অনেকবার বলেছে গুরমিত খুব জরুরি কথা বলার জন্য বটতলায় আসতে বলেছে, কিন্তু
ভাসানের সময় কি করে যাব? কিন্তু কিন্তু করে ও একবার ভাবল মঞ্জুরিকে বলে যাবে, তাই অস্ফুট একবার ডেকেও আবার চুপ করে গেল। সবাই যখন ব্যস্ত, অনু প্যান্ডেলের বাঁ পাশে সরু গলি দিয়ে হেঁটে কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তায় চলে এলো। তারপর সেই রাস্তা ধরে মিনিট 10 হাঁটার পরেই বাঁ দিকে একটু যেতেই বটতলা। অন্ধকারে অস্পষ্ট দেখা যাচ্ছিল। হাতের ছোট্ট টর্চটা দিয়ে দেখতে পেল গুরমিত দাঁড়িয়ে। ওকে আসতে দেখে হালকা আওয়াজ দিয়ে বলল, অনু, আমি এখানে। অনু সেই দিকে যেতেই গুরমিত ওর ডান হাত ধরে নিজের কাছে টেনে নিল। বলিষ্ঠ এক পুরুষের আলিঙ্গনে অনু সমুদ্রের ঢেউয়ের মতো যৌবনের জলরাশি নিয়ে আছড়ে পড়ল পাষাণ সম লৌহ শক্ত গুরমিতের বুকের ওপর। দু হাতে দুজন দুজনকে জড়িয়ে ধরল অটুট বন্ধনে, যেন একে অপরকে আর কোনো দিনই আলাদা করবে না। কিছুক্ষণ এইভাবে থাকার পর গুরমিত বলল, অনু, আমাকে কয়েকদিনের মধ্যে দেশের বাড়ি যেতে হবে। ওখানে অনেক ঝামেলা চলছে। মায়ের বয়স হচ্ছে। আমি ভাবছি ওনাকে কিছুদিন এখানে এনে রাখবো, যতদিন না এই ঝামেলা মিটছে। বেশ তো, এ তো খুব ভালো কথা। কিন্তু তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। আরে দূর পাগল, তুমি তো কয়েকদিনের মধ্যেই চলে আসবে। একদিকে ভালোই হবে, উনি এলে তুমি ভালো করে যত্ন আত্তি করতে পারবে। শুধু আমি করব, তুমি করবে না? সব সময় না পারো, মাঝে মাঝে এসে আমাকে হেল্প করে যেও। মাঝে মাঝে কেন? আমি তো চাই সব সময় তোমার পাশে থাকতে। অনু, একবার আমার বাসায় যাবে? তোমাকে কিছু দরকারি জিনিস দিয়ে যাব, তুমি সামলিয়ে রেখো। আমি ফিরে এসে তোমার কাছ থেকে নিয়ে নিব। কি জিনিস? ওই আমার গ্যারেজের কাগজপত্র আর কিছু সার্টিফিকেট। আমি এখানে রেখে যেতে ভরসা পাচ্ছি না। তুমি তো দেখেছো আমার বাসাটা কেমন। কোথায় দেখলাম তোমার বাসা? কোনোদিন নিয়ে তো যাওনি। তুমি তুমি যাবে সেখানে? চলো, আজই তোমাকে দেখাচ্ছি। এই বলেই সাইকেলটার মুখ ঘুরিয়ে তাতে চেপে গুরমিত আবার বলল, আরে কই, এসো, চাপো। অনুভা সাইকেলের সামনে রোডের উপর বসে হ্যান্ডেলটা শক্ত করে ধরল। আরে ম্যাডাম, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে ফেলে দিব না। কিছুক্ষণ পরে ওরা গুরমিতের গ্যারেজ সংলগ্ন একটা ছোট্ট টালির ঘরের সামনে এলো। গুরমিত নেমে সাইকেলটা স্ট্যান্ড করে দরজা খুলে লম্ফটা জ্বালিয়ে দিল। অনুর মনের মানুষের ছোট্ট অগোছালো সংসার দেখে একটু মায়া এলো। বিছানার চাদর অগোছালো, একটা ছোট্ট বেতের মোড়ার ওপর গুরমিতের লুঙ্গি আর কুর্তা। ঘরের এক কোণে একটা পাম্প দেওয়া কেরোসিনের স্টোভ, আর তার চারপাশে ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন কৌটোতে রান্নার সামগ্রী, অ্যালুমিনিয়ামের একটা থালা আর একটা গ্লাস। দেখতে দেখতে ভাবতে লাগে, এই মানুষটার সাথে সংসার করতে গেলে কত জিনিস যে লাগবে। নারী মন নিজের অজান্তে ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসগুলোকে গোছাতে তৎপর হয়। গুরমিত বলে ওঠে, আরে আরে কি করছো? আরে থাক না, তুমি গোছাবে, আমি আবার অবচলো করে দিব। কি লাভ বলো? তাতে কি হয়েছে? তা বলে আমি চোখে দেখে এই এলোমেলো ঘরদোর এরকম রাখতে পারবো না। তুমি বরং একটা কাজ করো তো, আমাকে এক বালতি জলের ব্যবস্থা করে দাও। আরে জল দিয়ে কি করবে? তুমি দুপুরের বাসনগুলো এখনো ধুয়ে রাখোনি, আমি সবকিছু ধুয়ে সাফ করে দিচ্ছি। ঘরদোরের এরকম ছিঁড়ি করে রাখলে মাম্মিজি এসে কি বলবে? আরে কি আর বলবে, মাম্মি সব জানে। আমি কিছুই পারি না এসব করতে, তাই তো আমাকে আসতে দেয়নি প্রথমটায়। কিন্তু ওখানে কিছুই নেই আনু, শুধু গরিবই আছে। এখানেও তো গরিবের মতো আছো গুরমিত। এই ছোট্ট একটা টালির ঘরে শীত গ্রীষ্ম বর্ষা একা হাত পুড়িয়ে খাচ্ছ। ওখানে তবু তো মায়ের কাছে থাকতে পারতে। এখানে কে আছে বলো তোমার খেয়াল রাখার? শরীর খারাপে কে তোমায় দেখবে? আমার শরীর খারাপ হয় না, আর হলে তো তুমি আছো, তুমি দেখবে। কি দেখবে না? গুরমিতের এই কথায় অনুভার মন কেমন করে উঠল। চোখের কোলে এক ফোঁটা জল অনেকক্ষণ ধরে জমেছিল, এবার আর ধরে রাখতে পারল না। টপ করে মাটিতে পড়ল। মুখ ফিরিয়ে লম্ফোর আলোয় দুজন দুজনের দিকে চেয়ে থাকলো এক দৃষ্টিতে। তারপর জড়িয়ে ধরে অনু কাঁদতে কাঁদতে বলতে লাগলো,
আমি আছি গো, আমি সব সময় তোমার জন্য আছি। তোমার কোনো কষ্ট হতে দেব না আমি। তোমার আর মাম্মির সব খেয়াল রাখবো। তুমি আমাকে আপন করে নাও, আর আর কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না তুমি। তোমার মতো আমিও যে ভীষণ একা সরদারজি। কথাগুলো বলে সদ্য গোছানো বিছানায় দুটো শরীর একে অপরের ভালোবাসার আশ্রয়ে এক হয়ে গেল। তাদের একাত্ম হওয়ার সাক্ষী থাকল ছোট্ট লম্ফ, দেয়ালে টাঙানো ওয়াইগুরুর ছবি, দুটো থালা, একটা গ্লাস আর বাকি সব আসবাব। হেমন্তের হালকা শীতল রাতে ভালোবাসার উষ্ণতায় বিজয় আর শেষ লগ্নে এক অন্য অধ্যায়ের সূচনা হল। দু চোখে জল ভরে এলো অনুভা দেবীর। পাগল করা সেই ভালোবাসার এই পরিণতি সে কোনোদিনই কল্পনা করতে পারেননি। আজ আবার তাকে খুব কাছ থেকে দেখে রাগ, অভিমান, ঘৃণার ঊর্ধ্বে তাকে জড়িয়ে ধরতে তার খুব ইচ্ছে করল। ফেলে আসা স্মৃতিগুলো আবার ভালোবাসার প্রদীপ শিখাকে জাগিয়ে তুলল। শক্ত করে রাখা মনের বাঁধনকে আবার আলগা করে দিল সে। মনে মনে স্থির করল, গুরমিতের সাথে দেখা করতে হবে, কিন্তু একান্তে। অনেক কিছু বলার আছে, শুধু তাকেই বলার আছে। বাড়ি ফেরার রাস্তায় পুরো সময় ধরে গুরমিত অনুভার কথা চিন্তা করছিল। কেমন যেন বদল গে অনু, সে আগের মতো প্রাণোজ্জ্বল ছটপটে ভাবটাই নেই। कैसे सिकुड़ गया है। संसारेर 40 बरस सामलाते सामलाते और बुढ़ापे के कारण में यही तो स्वाभाविक है। आमी भी আর আগের মতো নেই। ওকে দেখে মনে পড়ে গেল ওর সাথে কাটানো সেই সব ভালো মুহূর্তগুলো, সে প্রথম দেখার অনুভূতি। রথের দিন দড়ি ধরে টানার সময় ভিড়ে অনু পড়ে যায়, আর দেখতে দেখতে ৩-৪ জন ওর উপরে এসে পড়ে। কিছুটা দূরেই গুরমিতিটা লক্ষ্য করতেই ঝাঁপিয়ে পড়ে ভিড় ঠেলে সবাইকে সরিয়ে কোনো রকমে অনুকে ওখান থেকে উদ্ধার করে। সেদিন ও তৎপর না হলে চরম বিপদ হতো অনুর। অনুকে কোলে তুলে ভিড় ঠেলে বাঁচিয়ে নিয়ে আসে গুরমিত। গুরমিতের বলিষ্ঠ বাহুর উপরে নিজের পালকের মতো শরীরটাকে ভাসিয়ে দিয়ে এক দৃষ্টে ওর দিকে তাকিয়েছিল অনু। গুরমিত আর চোখে সেটা লক্ষ্য করছিল। পাড়ার মোড়ের ওষুধের দোকানে কেটে যাওয়া জায়গায় ব্যান্ডেজ করে ওর সাইকেলে করে ঘরে পৌঁছে দিয়েছিল সেদিন। সেই রাতে গুরমিত ঘুমাতে পারেনি, খালি ওর কথা ভেবেছিল। পান পাতার মতো মুখ, পদ্মের মতো কাজল 2 নয়ন, কালো সাপের মতন লম্বা বেনুনি করা এক রাশ কেশ, কস্তুরীর মতো মেদহীন কোমর, পদ্ম পাতার মতো 2 জোড়া ধপধপে সাদা পায়ে, নুপুরের মৃদু রিনিঝিনি, হাতে ভেঙে যাওয়া কাচের চুড়ির অবশিষ্ট কয়েকটা। সবকিছুই মনে পড়ে গেল সেই রাতে। আর সারা রাত খালি এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছিল সে। পরের দিন সকালে দোকানের সামনে অনু আর মঞ্জুরিকে দেখে অবাক হয়ে গিয়েছিল। অনু সেদিন ওকে টিফিন বক্স ভর্তি মালপোয়া এনে বলেছিল ওর মা করে পাঠিয়েছে। তারপর থেকেই ওদের মেলামেশা শুরু হয়। প্রায় রোজই অনুর স্কুলের শেষে ওরা দেখা করে, কখনো ফেরার পথে, কখনো টিফিনে, সাহিত্যের দিঘির পাশে বটতলায়, আবার কখনো সন্তোষী মায়ের পুজোতে। সেদিন পুজোর শেষে ফেরার পথে অনুকে প্রথম স্পর্শ করেছিল গুরমিত। মনটা এক অনাবিল আনন্দে ভরে উঠেছিল। একে একে সব ভেসে ওঠে চোখের সামনে, যেন মনে হয় এই তো সেদিনের কথা। ভালোবাসা হলে চারিদিকের পরিবেশও কেমন রোম্যান্টিক হয়ে যায়। সেদিন অনুকে বাড়ির আগের মোড় পর্যন্ত আগিয়ে দিয়ে গুরমিত ডান দিকের মেঠো রাস্তা ধরে ফিরে এসে বংশীদার চায়ের দোকানে এসে বসল। আরে ও বংশীদা, একটা ভালো করে দুধ চা বানাও তো। কথাটা বলে বেঞ্চে রাখা সকালের খবরের কাগজটা উল্টে পাল্টে দেখতে লাগলো। বংশীদা তাই দেখে বলল, গুরমিত ভাই, তুমি বাংলা পড়তে জানো? আরে না না, পড়তে লিখতে পারি না, তবে অনেকদিন আছি তাই থোড়া থোড়া বলতে পারি বাস। তোমার বাড়ি পাঞ্জাবের কোথায়? অমৃতসরে। একটা কথা বলবো গুরমিত ভাই, কিছু মনে করবে না তো? আরে না না, বলো না। বলছি, তোমাদের পাঞ্জাবে এখন কেমন অবস্থা?
আমি তো 2 মাস আগে গিয়েছিলাম, তখন কন্ডিশন একটু অন্যরকম ছিল। রাস্তা রাস্তা মিলিটারি ছিল, জায়গা জায়গা পুলিশ পিকেটিং, আর পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। আমার বাড়ি হরমন্দির সাহিবের কাছে, ওখানে আরও কড়াকড়ি। হরমন্দির সাহিব, সেটা কোন জায়গা? আরে ওই যেটা তোমরা স্বর্ণ মন্দির বলো, মানে গোল্ডেন টেম্পল। মন্দিরটা অনেক ক্ষতি হয়ে গেছে। কথাটা বলতে বলতে হঠাৎই পাশে একটি বছর 25-এর ছেলে এসে বসতেই বংশী বলে উঠল, আরে চিনুদা যে, কি খাবে বলো, লাল না দুধ? লাল চা দাও বংশী, খুব অম্বল হয়েছে। চিনু মানে চিন্ময় নন্দী বলল। গুরমিতের উদ্দেশ্যে চিন্ময় বলল, কি খবর গুরমিতদা, তোমার গ্যারেজ কেমন চলছে? আর অতনুদাকে আমি বলে দিয়েছি, বুঝলে, ওই জায়গাটা এমনিতেই কারণ না। তবে না, একটা কাজ করো, পারলে সকাল সন্ধে একবার করে পার্টি অফিসে এসো, বুঝলে, সবার সাথে আলাপ পরিচয় হবে, তোমারই ভালো হবে তাতে। কেউ তখন আর কিছু বলতে পারবে না। বুঝতেই পারছো, আমাকে তো সবাইকে নিয়েই চলতে হয়। এই বংশীকে জিজ্ঞেস করো, ওর এই দোকানটা আমি কিভাবে করে দিয়েছি। কি বংশী, বলো গুরমিতদাকে। হ্যাঁ গুরমিত ভাই, চিন্ময়দা না থাকলে আমার এই দোকান কোনোদিনই হতো না। আর যতটুকু ইনকাম এই চিনুদার জন্যই। গুরমিত ভাই, চিনুদার কথা মতো চললে তোমাকে এখানে কেউ ঘাটাতে পারবে না। আচ্ছা গুরমিত ভাই, ওই অপারেশন ব্লু স্টার সম্পর্কে কি বলছিলে? চিন্ময় চায়ের গ্লাসে চুমুক দিয়ে কথাটা বলে উঠল, সেরকম কিছু না, বংশীদা জিজ্ঞাসা করছিল দেশের বাড়ি পরিস্থিতি কেমন, তাই বলছিলাম যে ওখানকার পরিবেশ একটু অন্যরকম লাগলো এবার। আসলে কি বলো তো, ধর্মীয় স্থান তো, তবে আমিও তো পার্টি পলিটিক্স কিছু বুঝি না। এতে পলিটিক্স কি দেখলে বলো তো তুমি? এটা তো সিম্পল অ্যাক্ট অফ টেররিজম। ইন্দিরা গান্ধী উগ্রপন্থীদের কখনোই সাপোর্ট করবেন না। ওনারও খারাপ লেগেছে ধর্মীয় স্থানে মিলিটারি ঢোকাতে, কিন্তু তুমি বলো গুরমিত, মন্দিরের ভেতরে বন্দুক নিয়ে উগ্রপন্থা, এটা কি মেনে নেওয়া যায়? যদি সত্যি ন্যায্য কিছু দাবি থাকতো, তাদের নিশ্চয়ই আলোচনা করে এটা সলিউশন করা যেত। আসলে কি বলতো, ভারতের সব প্রদেশই যদি আলাদা আলাদা রাষ্ট্র দাবি করে, তাহলে অদূরে আমাদের ভারতবর্ষই তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর আরও একটা কথা, এই যে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে ছিল, তখন ওরা কি সত্যি ভালো ছিল? পাকিস্তান কি তখন বাঙালিদের উপর অত্যাচার করেনি? শেখ মুজিবুর রহমানকে যখন ইন্দিরা গান্ধী মিলিটারি পাঠিয়ে বাংলাদেশকে ওয়েস্ট পাকিস্তানের থেকে আলাদা করে সম্পূর্ণ একটা স্বাধীন রাষ্ট্র করতে সাহায্য করেন, তুমি জানো তো, মনে আছে তো তোমার? আপনি হয়তো ঠিক বলছেন চিন্ময়দা। আসলে কি বলুন তো, আমাদের দেশ ধর্ম নিয়ে অনেক হানাহানির ইতিহাসে সাক্ষী হয়ে আছে। ইতিহাস এটারও সাক্ষী হয়ে থাকলো। গুরমিত কথাগুলো বলে উঠল। পকেট থেকে একটা চারানা বের করে চায়ের দাম মিটিয়ে দিয়ে চিন্ময়ের উদ্দেশ্যে চলি বলে প্রস্থান করল। ধর্ম আর উগ্রপন্থা এক করে দিও না গুরমিত। যাই হোক, কথাগুলো বলে চিন্ময়ও চায়ের দাম মিটিয়ে প্রস্থান করল। বংশী লম্ফটাকে জ্বালিয়ে দিল, আরেকটু দুধ জালে বসিয়ে চায়ের গ্লাসগুলো বেঞ্চ থেকে তুলে নিয়ে ধুতে গেল। রাতের অন্ধকার ভেদ করে কি যেন বলে উঠল, দাদাজি, আরে ও দাদাজি, দাদাজি। গুরমিত চমকে উঠে চোখ খুলে দেখল গাড়ি বারান্দার সামনে এসে থেমে গেছে। আরব আবার ডেকে বলল, দাদাজি, তুমি কি পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এলে, নাকি কিছু একটা ভাবছিলে? আচ্ছা, তুমি এত চুপ করে গেলে কেন দাদাজি? তিয়াশাকে কি তোমার ভালো লাগেনি? ওর দিদুনের সাথেও তুমি সেরকম কোনো কথা বললে না। আরে তিয়াশা বেটি বহুত চঙ্গি কুড়ি হ্যায়, তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। ঘরে ঢুকে গুরমিত ওর আলমারির লকারে আগলে রাখা ওর বহু পুরনো ডায়েরিটা বের করল। হলুদ মরমরে পাতাগুলো আস্তে আস্তে উল্টাতে উল্টাতে হঠাৎ সেই ছবিটার দিকে চোখ পড়ল। পুজোর সময় নবমীর রাতে নাটকের শেষে গ্রুপ ফটো। ওর থাকার কথা নয়, কিন্তু অনুভব জোর করেছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও চিনুদা বাধা দেয়নি। চিনুদা ওই দিনের পরে একদিন ওকে পার্টি অফিসে বলেই দিল, দেখ, তুই যেটা অনুর সাথে করছিস সেটা কিন্তু মোটেও ভালো নয়। আমার কথা শোন, ওর থেকে দূরে চলে যা, না হলে কিন্তু এর পরিণাম দুজনের পক্ষেই ভালো হবে না। এই কথাটা ও অনুকে কোনোদিনও বলতে পারেনি। বাড়ি থেকে ফিরে অনুকে যখন হন্যে হয়ে খুঁজছে, তখন চিনুদার সাথে ওর দেখা হয়েছিল।
অনুর কথা জিজ্ঞাসা করায় চিনুদা বলেছিল, অনুর আশা ছেড়ে দে গুরমিত, সামনের অগ্রহায়ণে আমাদের বিয়ে, ওকে আর খোঁজাখুঁজি করিস না, নিজের বিপদ রেখে আনিস না তুই। গুরমিত তখন বোঝেনি কি বিপদের কথা বলছে চিনুদা। সেই দিনই মঞ্জুরির কাছে জানতে পারে অনু ওর মামার বাড়িতে গেছে। সেই রাতে কিছু দুষ্কৃতী ওকে দিঘির পাড়ে একা পেয়ে খুন করতে আসে। কোনো রকমে প্রাণে বেঁচে ফেরে বাড়িতে এসে দেখে বাড়ি লণ্ডভণ্ড। মা আর প্রীতি ভাবিজি ছেলেকে নিয়ে বাইরে বসে আছে। ও যেতেই মা বলে, কিছু লোক এসেছিল তোর খোঁজে, যাওয়ার সময় বলে গেছে কাল যেন আমরা চলে যাই এখান থেকে। সন্তান সম্ভবা ভাবিজি তার 3 বছরের মেয়ে আর বুড়ি মাকে নিয়ে সেই রাতে ওকে চলে আসতে হয় কলকাতায়। প্রীতি ভাবিজির দুঃসম্পর্কের এক আত্মীয় আফজুল চাচার গ্যারেজে ওরা আশ্রয় নেয়। সেখান থেকে ওদের জীবনের নতুন অধ্যায় শুরু। আজ এতদিন পরে আবার সেই কালো বিভীষিকাময় রাতের স্মৃতিগুলো মনটাকে বিচলিত করে তোলে। ডায়েরিটা টেবিলের ওপরে রেখে বিছানায় শুয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে গুরমিত। কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ। গল্পের অন্তিম পর্ব নিয়ে দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক 8টায়। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল।